নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পেটে ভয়াবহ বিস্ফোরণ, কাশ্মীরের থানায় মৃত অন্তত 9, আহত একাধিক। আহতদের অধিকাংশই পুলিশ কর্মী এবং ফরেনসিক বিভাগের কর্তা। বিহারের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে প্রায় মুছে সাফ বিরোধী জোট, এর মাঝেই এক টুকরো ছোঁয়া পশ্চিমবঙ্গেও। প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা জিতলেন বিহার বিধানসভা নির্বাচনে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল লালবাজার সংলগ্ন এলাকা। শুক্রবার ভোরে এজরা স্ট্রিটের ইলেকট্রিক পণ্যের বাজারে আগুন। দেশের জনপ্রিয় তীর্থক্ষেত্র হয়ে উঠেছে অযোধ্যা রাম মন্দির, তবে নভেম্বরের শেষ সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে অযোধ্যা রাম মন্দির, হবে না রামলালা দর্শনও। বিহার জয়ের পরই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত শিবিরকে মুসলিম লীগ মাওবাদী তকমা দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে হাত শিবিরকে বোঝা বলেও কটাক্ষ করেছেন মোদী। বিহার জয়ের পরই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত শিবিরকে মুসলিম লীগ মাওবাদী তকমা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি হয়ে গিয়েছে। একই সঙ্গে হাত শিবিরকে বোঝা বলেও কটাক্ষ করেছেন মোদী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, বিহারে কংগ্রেস আর কোনো দিন ফিরবে না। কংগ্রেসে ভাঙন আসন্ন। কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি হয়ে গিয়েছে। ওদের সঙ্গে যারাই জোট করবে তাদেরই ভরাডুবি হবে। কংগ্রেস এখন বোঝা হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস ইভিএম নিয়ে প্রশ্ন তোলে, নির্বাচন কমিশনকে অপমান করে, দেশের শত্রুদের সমর্থনও করে। ভারতের উন্নয়নে কংগ্রেসের কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। এখানেই শেষ নয়, কংগ্রেসকে জঙ্গল রাজের সঙ্গেও তুলনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গলরাজ নিয়ে কিছু বললে গায়ে লাগত কংগ্রেসেরও। তার সংযোজন বিহারে এনডিএ রেকর্ড করেছে। বিহারের ভোটে আমাদের যতজন জিতেছেন, গত 6টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এতজন জিততে পারেননি। বিহারের ফলাফল বলছিল, নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ 200-রও বেশি আসনে এগিয়ে যাবে, আর তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন 40-এরও গণ্ডি পেরোতে পারবে না। আরজেডি, বাম, কংগ্রেস সবারই একই হাল। বিশেষ দুরবস্থা কংগ্রেসের, আর বাস্তবেও দেখা গেল তেমনটাই ফলাফল। বিহারে মহাগঠবন্ধনের শুরুটা ভালোই হয়েছিল। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় একসঙ্গে প্রচার শুরু করেছিলেন রাহুল, তেজস্বীরা, কিন্তু যাত্রা শেষ হতেই ছন্দপতন। আসন সমঝোতা নিয়ে রীতিমতো খোয়াখেই করে বিরোধী শিবির। এমন পরিস্থিতি দাঁড়ায় যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পেরিয়ে গেলেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয় একেবারেই শেষ বেলায়। এই জটিলতার জেরে মাসখানেক কংগ্রেসের শীর্ষ নেতা, এমনকি আরজেডি শীর্ষ নেতাদেরকে প্রচারেই দেখা যায়নি। কিন্তু ততদিনে ঘর গুছিয়ে ফেলেছে এনডিএ, যার সুফল মিলেছে ভোটের ফলে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার নির্বাচনে ভরাডুবির পর শনিবারই রুদ্ধদ্বার বৈঠক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নিজ বাসভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। বিহারের ফলাফল ঘোষণার পরেই কংগ্রেস বিশাল মাত্রায় ভোট চুরিকে এই ফলের জন্য দায়ী করছে। বিহারে হল না পরিবর্তন। নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর উপরই আস্থা রাখল বিহারবাসী। ধরাশায়ী আরজেডি, কংগ্রেস। এখানেই শেষ নয়, কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাহুলের ভোটার অধিকার যাত্রা যে 110 আসনকে ছুঁয়ে গিয়েছে, সেখানে কোনো আসনে নির্বাচনের ফল তার পার্টির পক্ষেই নেই। এবার বিহারে দলের খারাপ পারফরমেন্সের পর্যালোচনা করতে বৈঠক মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। বৈঠকে উপস্থিত রাহুল। জানা গিয়েছে, শুক্রবার নির্বাচনে ভরাডুবির পরে শনিবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক ডাকেন। পর্যালোচনা সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং সিনিয়র নেতা অজয় মাকেন উপস্থিত ছিলেন। বিহারের ফলাফল ঘোষণার পরই কংগ্রেস বিশাল মাত্রায় ভোট চুরিকে এই ফলের জন্য দায়ী করেছে। এক্স স্যান্ডেলের একটি পোস্টে রাহুল লেখেন, দল এবং ইন্ডিয়া ব্লক এই পরাজয়ের একটি বিস্তারিত পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচাতে আরও কার্যকর প্রচেষ্টা করবে।
পাশাপাশি তিনি বিহারের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। যদিও এর পরেও ফলাফলে নিজের হতাশা লুকাননি তিনি। তার দাবি, শুরু থেকেই এই নির্বাচনে ভোট চুরির কারণে পিছিয়ে ছিল বিরোধীরা। একই কথা শোনা যায় খার্গের গলায়ও। তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নেবে কংগ্রেস। তিনি আরও বলেন, মানুষের রায় মেনে নিলেও যারা সাংবিধানিক সংস্থাগুলিকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে তার বিরুদ্ধে লড়াই চালাবে কংগ্রেস। কংগ্রেসের পরাজয়ের পর্যালোচনার কথা স্বীকার করে খার্গে বলেন, আমরা নির্বাচনের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং ফলাফলের কারণগুলি বোঝার চেষ্টা করব। বিহারের সেই সব ভোটারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা মহাগঠবন্ধনকে সমর্থন করেছেন। বিহার নির্বাচনের ফলাফল কংগ্রেসের জন্য লজ্জাজনক। কংগ্রেসকে প্রায়ই INDIA ব্লকে দুর্বল লিঙ্ক হিসেবে দেখা হয়। এমনকি রাহুল গান্ধীর বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও সাধারণ মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধী জোট। এর মাঝেই এক টুকরো ছোঁয়া পশ্চিমবঙ্গের। উত্তরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন IPS আনন্দ মিশ্রা জিতলেন বিহার বিধানসভা নির্বাচনে। বক্সার থেকে নির্বাচিত হলেন তিনি। শুক্রবার ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফল গণনা। গেরুয়া ঝড়ে প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধী জোট। এর মাঝেই এক টুকরো ছোঁয়া বাংলার। উত্তরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন IPS আনন্দ মিশ্রা জিতলেন বিহার বিধানসভা নির্বাচনে। বক্সার থেকে নির্বাচিত হলেন তিনি। উত্তরপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের পরমহংস মিশ্রার ছেলে আনন্দ মিশ্রা। উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দ মোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাশ এবং পরে হিন্দ মোটর উচ্চ বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক পাশ করেছিলেন। 2011 সালে IPS আনন্দ অসমে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, নবপ্রজন্মের কাছে প্রায় আইডল হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছিল আনন্দের। ছোট থেকে অদম্য জেদ এবং অধ্যাবসায় সেই দিনের আনন্দ মিশ্রাকে আজ এই জায়গায় এনেছে বলে জানাচ্ছেন তার শিক্ষক। শুধু পড়াশোনায় নয়, ছোট থেকেই আনন্দ মিশ্রা ক্যারাটেতেও পারদর্শী ছিলেন। 90 দশকে উত্তরপাড়ার ক্যারাটে প্রশিক্ষক সেনসাই প্রসেনজিৎ মুখার্জির হাত ধরে ক্যারাটেতে যোগদান তার। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আনন্দ মিশ্রাকে। এই বিষয়ে প্রসেনজিৎ মুখার্জিও জানিয়েছেন, ছোট থেকেই আনন্দের মধ্যে বড় কিছু করার অদম্য ইচ্ছে ছিল। যা কাজ দেওয়া হতো তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি করে দিতেন। তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের IPS দাপুটে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানত। কিন্তু আনন্দ মিশ্রার হঠাৎ IPS এর চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগদান অনেকেই ভালোভাবে মেনে নেননি। প্রিয়জন থেকে শিক্ষক অনেকেই বারণ করেছিলেন, কিন্তু সেই অদম্য জেদ ও ইচ্ছাশক্তির জোরেই আজ আনন্দ মিশ্রা বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি আনন্দের এই সাফল্যে। এই বিষয়ে আনন্দ বেশি কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছেন, আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত চিকিৎসক শাহিন, যিনি লেডি সার্জন নামেই পরিচিত ছিলেন। সূত্রের খবর, বিস্ফোরণের পরপরই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত তার সঙ্গীদের কাছে লেডি সার্জন নামে পরিচিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহিন সঈদকে এই নামেই ডাকতেন সঙ্গীরা। জৈশ জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগসূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই জঙ্গি দলেও তাকে সকলে লেডি সার্জন বলেই ডাকতেন। তদন্তকারীদের একটি সূত্র অন্তত তেমনই দাবি করেছে। ওই সূত্রের দাবি, শাহিনের পরিকল্পনা ছিল হামলা সফল হতেই দেশ ছেড়ে পালাবেন। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের 7 দিন আগে পাসপোর্ট যাচাই করিয়ে নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ফরিদাবাদ থেকে এক পুলিশ কর্মী যাচাই করার কাজের জন্য আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন গত 3রা নভেম্বর।
দুবাইয়ে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন শাহীন। আর এখান থেকেই সন্দেহ করা হচ্ছে হামলার পরিকল্পনা ঠিকমতো সফল হলেই দেশ ছেড়ে দুবাই পালাতেন শাহীন। কিন্তু বিস্ফোরণের আগের দিনই অর্থাৎ ৯ নভেম্বর আল-ফালাহ থেকেই গ্রেফতার করা হয় শাহীন এবং আরও এক চিকিৎসক মুজাম্মিলকে। তদন্তকারী এক সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে অক্টোবরের শেষের দিকে পাসপোর্টের আবেদন করেছিলেন শাহীন। ৩রা নভেম্বর ফরিদাবাদের ধৌজ থানা থেকে পুলিশ গিয়ে শাহীনের পাসপোর্ট এবং ভিসা যাচাই করে। পুলিশ কর্মীরা সেই তথ্য যাচাইয়ের জন্য আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট নম্বর ৩২-এ যান। সেখানে পৌঁছে শাহীনের যাবতীয় তথ্য পরীক্ষা করেন। তারপর সেই নথির প্রতিলিপি নেন তারা, ছবিও তোলেন। সেই সময় শাহীন একাই ছিলেন বলে ফরিদাবাদ পুলিশ সূত্রে খবর। কিন্তু কিছু কারণের জন্য তথ্য যাচাইয়ের পরেও পাসপোর্ট ছাড়ে সবুজ সংকেত পাওয়া যায়নি। আর তার জেরেই দেশ ছাড়ার প্রক্রিয়া আটকে যায় শাহীনের। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের পর যখন শাহীনের ফোন এবং নথি বাজেয়াপ্ত করা হয়, সেই সময় ভিসার জন্য আবেদন এবং অসম্পূর্ণ হয়ে থাকা ভেরিফিকেশনের বিষয়টিও প্রকাশ্যে আসে। আর সেখান থেকেই সন্দেহ দৃঢ় হয়েছে বিস্ফোরণের পরই দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন চিকিৎসক শাহীন। অন্যদিকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, শাহীন প্রতিদিন বিকেল 4টের সময় আসল কাজ করার কথা উল্লেখ করতেন অনেকের কাছে। কিন্তু 4টের পর সেই আসল কাজ ঠিক কী ছিল তা কেউই জানতেন না। বিকেল 4টের পর শাহীনের সেই আসল কাজ কি তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অভিনেতা রাজকুমার রাও এবং তার স্ত্রী অভিনেত্রী পত্রলেখার পরিবারে এলো নতুন সদস্য। সূত্রের খবর, চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই এই তারকা দম্পতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা রাজকুমার রাও এবং তার স্ত্রী অভিনেত্রা পত্রলেখার পরিবারে এলো নতুন সদস্য। চতুর্থ অ্যানিভার্সারির দিনই এই তারকা দম্পতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সাত সকালে খুশির এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসছে বলিউডের এই কাপল। সোশ্যাল মিডিয়ায় রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে লেখেন, আনন্দে আত্মহারা আমরা, কন্যা সন্তান দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। চতুর্থ বিবাহ বার্ষিকীতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। 2021 সালের 15ই নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। বিয়ের 4 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে ভাগেই তাদের ঘরে নতুন অতিথি এলো। এই তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী বন্ধুরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেছে। বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, আলি ফজল, ভারতী সিং সহ অনেকেই রাজকুমার রাও ও পত্রলেখাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরের জুলাই মাসে পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। রাজকুমার রাও 41 এবং পত্রলেখা 35 বছর বয়স। সন্তান ধারণের সমস্যা না হওয়ার কারণ নিয়ে পত্রলেখা আগেই মুখ খুলেছিলেন। সেপ্টেম্বর মাসের এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি 3 বছর আগে তার ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছিলেন। তবে জানা গেছে যে তিনি স্বাভাবিক পদ্ধতিতেই অন্তঃসত্ত্বা হয়েছেন। গর্ভাবস্থার চেয়ে তার কাছে ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়াটি কঠিন ছিল। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, 3 বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলাম, এখন অন্তঃসত্ত্বা আমি। আমার মনে হয় অন্তঃসত্ত্বা হওয়া ডিম্বাণু সংরক্ষণের চেয়ে বেশি সহজ ছিল। কতটা কঠিন বিষয় সেই সময় চিকিৎসক জানায়নি আমাকে। ওই গোটা প্রক্রিয়ার চেয়ে এটা অনেক বেশি সহজ আমার মনে হয়েছে। অল্প বয়সী মেয়েদের তো আমি বলবো প্রেগনেন্ট হতে। 2014 সালে হংসাল মেহতার সিটি লাইটস ছবির সেট থেকে রাজকুমার রাও ও পত্রলেখার ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। দীর্ঘ 7 বছর প্রেমের পর তারা বিয়ে করেন। নিজেদের মেয়ের নাম অবশ্য তারা এখনো প্রকাশ করেননি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।